তোমাদের সাথে এখন আলোচনা করব কঠিন ও তরল পদার্থের আয়তন প্রসারণ সম্পর্কে। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে প্রতিটি পদার্থেরই আয়তন প্রসারিত হয়। কঠিন, তরল এবং গ্যাস সমস্ত প্রকার পদার্থেরই আয়তন প্রসারিত হয় উষ্ণতা বাড়লে। শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্রফল প্রসারণ বিবেচনা করা হয়। তো কঠিন, তরল এবং গ্যাসের উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে। কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বাড়ে। তবে ইনভারের ক্ষেত্রে উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটালে এর আয়তনের বা দৈর্ঘ্যের বা ক্ষেত্রফলের কোনোরূপ প্রসারণ বা সংকোচন হয় না। আবার টান করা রবারের তার যদি নেওয়া হয়, টান রবার যদি নেওয়া হয়, সেই রবারের উষ্ণতা বৃদ্ধি করলে রবার সংকুচিত হয়। তাহলে এটা একটা ব্যতিক্রম ঘটনা। এই ঘটনা আমাদের মনে রাখতে হবে। এখানটা দেখবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ টান করা তার এবং ইনভারের ক্ষেত্রে লেখা আছে, এটা পড়ে দেখবে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রসারণ পাই, ক্ষেত্রফল প্রসারণ পাই এবং আয়তন প্রসারণও পাই। তো কঠিন পদার্থের এই তিন প্রকার প্রসারণের জন্য প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যে বা একক আয়তনে বা একক ক্ষেত্রফলে যে প্রসারণ হয় তাকে আমরা বলবো প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য বিবেচনা করলে তখন আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা পাব। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, একটি এল দৈর্ঘ্যের পদার্থ নেওয়া হয়েছে যার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1 ধরছি। তখন উষ্ণতা ছিল প্রাথমিক T1 এবং উষ্ণতা ধীরে ধীরে বাড়িয়ে T2 করলে তার অন্তিম দৈর্ঘ্য হচ্ছে L2। কাজেই আমাদের দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে L2 মাইনাস L1 এবং উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে T2 মাইনাস T1। এক্ষেত্রে এই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, অর্থাৎ পদার্থের দৈর্ঘ্য প্রাথমিক অবস্থায় যত বেশি হবে তার দৈর্ঘ্য প্রসারণও তত বেশি হবে, সমানুপাতি হয়। এবং দৈর্ঘ্য প্রসারণটা উষ্ণতা বৃদ্ধিরও সমানুপাতি হয়, অর্থাৎ যত উষ্ণতা বাড়ানো যাবে তার দৈর্ঘ্য প্রসারণ তত বেশি হবে। কাজেই যৌগিক ভেদ উপপাদ্য অনুসারে আমরা L2 মাইনাস L1 সমানুপাতি L1 ইন্টু T2 মাইনাস T1 পাব। তো এক্ষেত্রে একটি সমানুপাতি ধ্রুবক আলফা, এই আলফাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলি। আলফা সমানুপাতি ধ্রুবকটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলি। তো এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এখানে লাগিয়ে দিলে হচ্ছে L2 মাইনাস L1 ইকুয়ালস টু আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1 আমরা পাচ্ছি। কাজেই আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। একে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো সমীকরণটিকে আমরা এই আকারেও লিখতে পারি, গুণ করে আমরা সরল করলে পাবো L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। তো এই সমীকরণ থেকে আমরা আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা খুব সহজেই লিখতে পারবো। দেখো, আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1 আমরা পাচ্ছি। কাজেই আমরা এখানে দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্ক সংজ্ঞা বলবো যে একক দৈর্ঘ্যের
কোনো পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে যত দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। দেখো এখানে এটাও দৈর্ঘ্য এবং L1ও দৈর্ঘ্য, কাজেই দৈর্ঘ্যের একক এবং দৈর্ঘ্যের একক ক্যান্সেল হয়ে যাবে, শুধু থাকবে উষ্ণতার একক এবং সেটা 1/, উষ্ণতার একক অর্থাৎ পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে সিজিএস পদ্ধতিতে একক, এসআই পদ্ধতিতে হবে পার কেলভিন এবং এফপিএস পদ্ধতিতে হবে পার ডিগ্রি ফারেনহাইট। তো এক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখা গেছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড উষ্ণতা ধরলে। তো এই সংখ্যাটা বলতে আমরা কি বুঝবো? এই সংখ্যাটা বলতে বোঝায় যে একক দৈর্ঘ্যের একটি লোহার দণ্ড নিতে হবে যার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হবে, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ হবে 12 × 10⁻⁻6 একক। যদি আমরা সেন্টিমিটার এককে দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে এটা সেন্টিমিটার হবে, মিটার এককে পরিমাপ করলে এটি মিটার হবে, অর্থাৎ দৈর্ঘ্যের একক এটি আমরা যা নেব দৈর্ঘ্য প্রসারণের এককও তাই হবে। তাহলে এই 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা পার ডিগ্রি ফারেনহাইটে পরিবর্তন করতে পারবো কিভাবে? আমরা জানি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9.5 ডিগ্রি ফারেনহাইট, কাজেই 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তার জায়গায় আমরা পার ডিগ্রি সেন্টিগ্রেডের মান ফারেনহাইটে বসিয়ে দিলাম 9.5 ডিগ্রি ফারেনহাইট। 9-5টা উপরে উঠলে কী হবে? 5-9 হবে, কাজেই 12 × 5-9 × 10⁻⁻6 পার ডিগ্রি ফারেনহাইট। ক্যালকুলেশন করলে হচ্ছে 20/3 × 10⁻⁻6 পার ডিগ্রি ফারেনহাইট। এইভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা একক থেকে আরেকটা এককে পরিবর্তন করতে পারবো। তো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের ক্ষেত্রে যেমনভাবে নির্ণয় করলাম একই রকম করে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করতে পারবো। তোমাদের পাঠ্য বইতে দেখবে যেমনভাবে আমি দেখালাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা, সেইভাবেই পাঠ্য বইতে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা আছে, সেখানে তোমরা সহজেই এটা বুঝতে পারবে। দেখো একটি T1 উষ্ণতায় একটি S1 ক্ষেত্রফলযুক্ত ধাতব পাত নেওয়া হয়েছে, যার উষ্ণতা T2 করলে তার ক্ষেত্রফল হয় S2, কাজেই ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে S2 - S1, প্রাথমিক ক্ষেত্রফল S1, তাহলে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে T2 - T1, কাজেই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান হবে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এখানেও দেখো ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফলের অনুপাত, কাজেই এই অংশটার কোনো একক নেই, একক আছে শুধুমাত্র উষ্ণতা এই অংশটার, কাজেই বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এককও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে একই হবে। একই রকম করে আমরা লিখতে পারবো S2 = S1 × 1 + বিটা × T2 - T1। আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও আমরা লিখতে পারবো যে উষ্ণতা T1 থেকে, দেখো উষ্ণতা T1 থেকে T2 করলে আয়তন প্রাথমিক অবস্থা V1 থেকে V2 হয়, কাজেই আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হবে কি? V2 - V1/V1 × T2 - T1, অর্থাৎ কোনো পদার্থের একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকেই আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটি ক্যালকুলেশন করলে এই আকারে আসবে V2 = V1 × 1 + গামা × T2 - T1। এখানে
বজ্রগুণন করে সরল করলে এটা তোমরা পাবে, খাতায় করে দেখবে। এখানেও দেখো একক একই রকম হবে, আয়তন এবং আয়তনের একক ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে উষ্ণতার একক, তাহলে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। তো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক পেলাম। তো এই তিনটির মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারবো এইভাবে যে একটি L0 বাহু বিশিষ্ট একটি ঘনক নেওয়া হলো, কোনো পদার্থের L0 বাহু বিশিষ্ট একটি ঘনক নেওয়া হলো, তাহলে ঘনকটির প্রতি তলের ক্ষেত্রফল S0 সমান কী হবে, L0 স্কোয়ার, এবং আয়তন V0 সমান হবে L0 কিউব। আয়তন V0 সমান হবে L0 কিউব। এখন ওই ঘনকটির উষ্ণতা T পরিমাণ যদি বৃদ্ধি করি, উষ্ণতা T পরিমাণ বৃদ্ধি করলে আমাদের দৈর্ঘ্য হবে L সমান L0 ইন্টু 1 প্লাস আলফা টি লেখা যাবে। আগে আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি এই আকারে লেখা যায়। আলফা হলো পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ প্রতি বাহুর দৈর্ঘ্য L হয়ে যাবে উষ্ণতা বৃদ্ধির কারণে L0 ইন্টু 1 প্লাস আলফা টি। একই রকম করে S0 সমান হবে S ইন্টু 1 প্লাস বিটা টি, এবং V0 ইকুয়াল টু হবে S ইকুয়াল টু S0 ইন্টু এটা, আর V ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা টি। তো এক্ষেত্রে ক্ষেত্রফল S সমান লেখা যাবে L স্কোয়ার, কারণ এখন উষ্ণতা বৃদ্ধির ফলে ক্ষেত্রফল যেটা হয়েছে সেটা আমরা প্রতিতলের ক্ষেত্রফল হবে L স্কোয়ার, এখন দৈর্ঘ্য হয়ে গেছে L স্কোয়ার। তো L এর মান হচ্ছে কি L0 ইন্টু 1 প্লাস আলফা টি, এখানে বসিয়ে দিলাম, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে L0 স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল স্কোয়ার। এখন S সমান কি, S সমান হচ্ছে S0 ইন্টু 1 প্লাস বিটা টি। দেখো S এর মান S0 ইন্টু 1 প্লাস বিটা টি বসিয়ে দিয়েছি, এবং এই L0 স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল স্কোয়ারকে ভাঙলে হয় 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার। এখন আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, খুব ক্ষুদ্র রাশি, একের তুলনায় খুব ক্ষুদ্র, কাজেই L স্কোয়ার অনেক অনেক গুণ ক্ষুদ্র হবে একের তুলনায়, কাজেই L স্কোয়ার রাশিটিকে এখানে নেগলেক্ট করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। তাহলে কাজেই আমরা পেয়ে যাচ্ছি L0 স্কোয়ার মানেই S0, L0 স্কোয়ার মানেই দেখো S0, L0 স্কোয়ারের মান S0 এখানে বসিয়ে দিয়েছি ইন্টু 1 প্লাস 2 আলফা টি। দেখো এখানে S ইকুয়াল টু S0 ইন্টু 1 প্লাস বিটা টি হবে। এই দুটোর মধ্যে তুলনা করলে দেখো পেয়ে যাব বিটা ইকুয়াল টু 2 আলফা, অর্থাৎ বিটা ইকুয়াল টু 2 আলফা পেলাম, অর্থাৎ আলফা সমান বিটা বাই 2। অনুরূপে দেখো আয়তন V সমান লেখা যাবে প্রাথমিক আয়তন ইন্টু 1 প্লাস গামা ইন্টু উষ্ণতা বৃদ্ধি, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক পদার্থটির ক্ষেত্রে। কাজেই V হবে L কিউব, উষ্ণতা বৃদ্ধির ফলে যে দৈর্ঘ্য হয়েছে তার কিউব ঘন, আর V0 হচ্ছে L0 কিউব ইন্টু 1 প্লাস গামা টি। এখন L এর মান হয় L0 ইন্টু 1 প্লাস আলফা টি, যেহেতু L কিউব আছে কাজেই L0 কিউব ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল কিউব। এক্ষেত্রেও L0 ক্যান্সেল হয়ে গেল উভয় পক্ষে, L0 কিউব, কাজেই এটাকে ভাঙলে হচ্ছে ঘন সূত্রে ভাঙলে 1 প্লাস 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব। আলফা যেহেতু খুব ক্ষুদ্র রাশি, আলফা স্কোয়ার এবং আলফা কিউব আরও অনেক গুণ ক্ষুদ্র হবে, কাজেই আলফা স্কোয়ার এবং আলফা কিউব রাশি এখান থেকে নেগলেক্ট করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। কাজেই আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস 3 আলফা টি ইকুয়াল টু 1 প্লাস গামা টি।
3 আলফা ইকুয়াল টু গামা, অর্থাৎ আলফা ইকুয়াল টু গামা বাই 2, আলফা সমান গামা বাই 2। কাজেই দেখো আলফা সমান বিটা বাই 2, আবার এখান থেকে আলফা সমান পেয়ে গেলাম গামা বাই 2। এই আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এটি হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের ক্ষেত্রে এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এবার আমাদের কঠিনের ক্ষেত্রে একটা বিষয় পড়তে হবে। উষ্ণতা বৃদ্ধি করলে যেহেতু কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের বৃদ্ধি হয়, তো কঠিন পদার্থের একটি দণ্ডকে যদি ফিক্সড করে রাখা হয়, দিয়ে তার উষ্ণতা বৃদ্ধি ঘটানো হয় বা উষ্ণতা হ্রাস করা হয়, তাহলে কঠিন পদার্থটির দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার চেষ্টা করে বা দৈর্ঘ্য হ্রাসের চেষ্টা করে। মনে করো এইখানে একটা খুব দৃঢ় একটি ব্যবস্থা আছে, এই ইউ আকৃতির। সেই ইউ আকৃতির দৃঢ় ব্যবস্থার মধ্যে, ফ্রেমের মধ্যে একটা দণ্ড, এই রকম একটি দণ্ড আমরা সেট করে রেখেছি। তো এই দণ্ডের যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে এই দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ হওয়ার চেষ্টা করবে। দৈর্ঘ্য প্রসারণ হতে গেলেই এই ফ্রেমের উপর একটি বল উৎপন্ন হবে। একক ক্ষেত্রফলের উপর যে বল পড়বে তাকেই আমরা বলবো তাপীয় পীড়ন। তাপের জন্য এই বলটা সৃষ্টি হচ্ছে, কাজেই একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল উৎপন্ন হবে তাকে আমরা বলবো তাপীয় পীড়ন। এই তাপীয় পীড়নের মান আমরা নির্ণয় করতে পারি। মনে করো এল দৈর্ঘ্যের দণ্ডটি নেওয়া হয়েছে, কাজেই যদি ওই ফ্রেমে না রাখা হয়, তাহলে ওই দণ্ডটির দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধি করার ফলে এল ড্যাশ হবে। কাজেই এল ড্যাশ সমান লেখা যাবে এল ইন্টু 1 প্লাস আলফা টি। কাজেই এল ড্যাশ মাইনাস এল অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি সমান হবে প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইন্টু টি, এল আলফা টি। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তো ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান আমরা জানি পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন হচ্ছে কত? এই পরিমাণ দৈর্ঘ্য যদি বৃদ্ধি হতে না পায়, তাহলে এফ পরিমাণ বল উৎপন্ন হবে। সেই এফ পরিমাণ বল এ ক্ষেত্রফলের ওপর পড়ছে, কাজেই পীড়ন হচ্ছে এফ বাই এ এবং বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এটা হচ্ছে এফ বাই এ আলফা টি। কাজেই এফ ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই এ আলফা টি। এফ বাই এ সমান হবে ওয়াই আলফা টি, অর্থাৎ তাপীয় পীড়ন এফ বাই এ সমান হয়ে গেল ইয়ং গুণাঙ্ক, পদার্থটির ইয়ং গুণাঙ্ক ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতা বৃদ্ধি। একে আমরা তাপীয় পীড়ন বলি। এই রাশিমালার সাহায্যে কোনো পদার্থের তাপীয় পীড়ন আমরা নির্ণয় করতে পারবো। তো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দৈর্ঘ্য, আয়তন এবং ক্ষেত্রফল বৃদ্ধি পায়। একে আমরা বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় কাজে লাগাই। ব্যবহারিক প্রয়োগ আছে, যেমন রেফ্রিজারেটর যন্ত্রে থার্মোস্ট্যাট বসানো থাকে। সেই থার্মোস্ট্যাটের সাহায্যে রেফ্রিজারেটরের উষ্ণতা নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ যথেষ্ট পরিমাণ ঠান্ডা হয়ে গেলে অটো কাট হয়ে যায় এবং তখন বৈদ্যুতিক লাইন অফ হয়ে যায় অটোমেটিকভাবে। আবার যথেষ্ট গরম হলে সেটা আবার অটোমেটিক চালু হয়ে যায়, যাকে থার্মোস্ট্যাট যন্ত্র বলছি। সেখানে আমরা এইটি ব্যবহার করি, এই ধর্মকে ব্যবহার করি পদার্থের। রেল লাইনের জোড়ার মাঝে ফাঁক রাখা হয়, উষ্ণতা বৃদ্ধি পেলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কাজেই দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ওই ফাঁকা স্থান ক্ষুদ্র হয় ক্রমশ। যদি ফাঁকা না রাখা হতো, তাহলে রেল লাইনের উপর তাপমাত্রা বৃদ্ধি পেলে প্রচণ্ড বলের প্রভাবে রেল লাইন বেঁকে যেতে পারত, দুর্ঘটনা ঘটতে পারত। যদি কাঁচের শিশির মুখে ধাতব ছিপি কোনো কারণে শক্তভাবে আটকে যায়, তাহলে মুখটিকে গরম করলেই সহজেই ছিপি খুলে যায়। আরও অনেক ব্যবহারিক প্রয়োগ আছে, তোমরা পড়বে। তো এই সমস্ত এই ধর্মটাকে আমরা ব্যবহারিক জীবনে কাজে লাগাতে
পারি। কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা প্রসারণ গুণাঙ্কগুলো সম্পর্কে জানলাম। এখন তরল পদার্থের প্রসারণ সম্পর্কে আলোচনা করব। তরল পদার্থের যেহেতু নিজস্ব আয়তন আছে কিন্তু নিজস্ব আকৃতি নেই বা এর দৈর্ঘ্য বলে কোনো কিছু হয় না, কাজেই তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে এবং এর কেবলমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ বিবেচনা করা যায়। তরল প্রদার্থের যেহেতু নির্দিষ্ট আকৃতি নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, কাজেই তরল পদার্থর প্রসারণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে যে যদি আমরা পাত্রের প্রসারণ বিবেচনা না করি, তখন তরল পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে যে প্রসারণ হবে তার ভিত্তিতে যে প্রসারণ গুণাঙ্ক পাবো তাকে আমরা বলবো আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক বিবেচনা করে যদি আমরা তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বিবেচনা করি, তখন যে আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো তাকে বলা হবে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এই আপাত এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা এই আকারে লিখতে পারি। দেখো, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, ধরো একটি পদার্থের T1 উষ্ণতায় আয়তন ছিল V1 এবং T2 উষ্ণতাতে আয়তন হয়ে গেছে V2, কাজেই প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এবং আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হবে আপাত আয়তন প্রসারণ বাই প্রাথমিক মাইনাস প্রাথমিক আয়তন, অর্থাৎ আপাত আয়তন প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এই আপাত আয়তন প্রসারণ এবং প্রকৃত আয়তন প্রসারণের মধ্যে আমরা খুব সহজেই সম্পর্ক নির্ণয় করতে পারবো। দেখো, এই রকম একটি কাচের আকৃতির একটি তরলপূর্ণ পাত্র নেওয়া হয়েছে, যার প্রথমে ও দাগ পর্যন্ত তরল দ্বারা ভর্তি ছিল। পাত্রের এই মুখটিকে, সরু মুখটিকে একটু চওড়া করে অঙ্কন করেছি বোঝার সুবিধার জন্য। তো এই ও দাগ পর্যন্ত তরল ভর্তি আছে। যখন উষ্ণতা প্রাথমিক উষ্ণতায় ছিল এবং তার আয়তন মনে করছি V। এবার ধীরে ধীরে তরলটির উষ্ণতা বাড়িয়ে যদি T পরিমাণ বাড়ানো হয়, তাহলে প্রথমে পাত্রটি তাপ পাবে। পাত্রটি তাপ পাওয়ার জন্য প্রথমে মনে করো পাত্রটি প্রসারিত হবে। পাত্রটির আয়তন প্রসারণ হলে তরলের স্তর O থেকে ধীরে ধীরে নেমে আসবে এবং P বিন্দুতে পৌঁছাবে। এরপর তরলের আয়তন প্রসারণ শুরু হবে, কারণ পাত্রের তাপটা তরলে সঞ্চালিত হবে। তরলের আয়তন প্রসারণ শুরু হলে তরল স্তর তরলের আয়তন বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে তরল স্তর উপরে উঠে আসবে এবং কিউ বিন্দু পর্যন্ত ধরো উঠে এলো T তাপমাত্রা বৃদ্ধি করার জন্য। তাহলে এক্ষেত্রে এই সরু মুখটির ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A হয়, তাহলে পাত্রের আয়তন প্রসারণ কত হবে না, পাত্রের আয়তন প্রসারণ হয়েছে, তরল যতটা নিচের দিকে নেমে এসছে অতটাই, অর্থাৎ OP অংশ। এই OP অংশে তরলের যা আয়তন ছিল সেই আয়তনেই পাত্র প্রসারিত হবে, অর্থাৎ OP ইন্টু A। তাহলে পাত্রের প্রসারণ হয়ে গেল OP ইন্টু A। এবং আপাত প্রসারণ যদি আমরা ঠিকভাবে না দেখি বা পাত্রের প্রসারণ বিবেচনা না করি, তখন আমরা তরলের প্রসারণ পাব O ইন্টু কিউ পরিমাণ, অর্থাৎ পাত্রের প্রসারণ বিবেচনা করা হয়নি। O ইন্টু কিউ পরিমাণ তরল প্রসারিত হয়েছে আমরা ধরে নেব। তখন তার আয়তন বৃদ্ধি কত হবে, OQ ইন্টু A। এই হলো আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ কত হচ্ছে তাহলে? তরলের প্রকৃত প্রসারণ ঠিকভাবে হিসাব করলে আমাদের প্রকৃত প্রসারণ হবে P থেকে Q পর্যন্ত।
কাজেই প্রকৃত আয়তন প্রসারণ হবে পি কিউ ইন্টু নলের প্রস্থচ্ছেদ এ, পি কিউ ইন্টু এ। সহজেই আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ ইন্টু এ সমান হবে ও কিউ ইন্টু এ প্লাস ও পি ইন্টু এ। পি কিউ ইন্টু এ সমান হবে ও কিউ ইন্টু এ প্লাস ও পি ইন্টু এ। এখান থেকে লেখা যায় যে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। দেখো চিত্র থেকে খুব সহজেই পেয়ে যাচ্ছি যে পি কিউ ইন্টু এ সমান ও কিউ ইন্টু এ প্লাস ও পি ইন্টু এ, অর্থাৎ প্রকৃত প্রসারণ কতটা হচ্ছে না আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তো এক্ষেত্রে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে যে সমীকরণটি পাই ভি টু ইকুয়াল টু ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামা টি, অর্থাৎ টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধির ফলে কোনো বস্তুর প্রাথমিক আয়তন যদি ভি ওয়ান হয় তাহলে তার আয়তন বৃদ্ধি পেয়ে হয়েছে ভি টু সমান হবে ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামা টি, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক। কাজেই ভি টু মাইনাস ভি ওয়ান হয়ে যাবে ভি ওয়ান ইন্টু গামা টি, অর্থাৎ প্রাথমিক আয়তন ইন্টু আয়তন প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এই পরিমাণ প্রসারণ হবে। কাজেই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ধরে আমরা কি পাবো? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেহেতু তরলের প্রাথমিক আয়তন ভি ছিল কাজেই হয়ে যাবে ভি গামা টি। এক্ষেত্রে হবে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা ড্যাশ ধরলে হয়ে যাবে ভি গামা ড্যাশ টি, এবং পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি ধরলে হয়ে যাবে পাত্রের প্রসারণ ভি গামা জি টি। কাজেই ভি টি ক্যান্সেল হয়ে গেল, গামা ইকুয়াল টু গামা ড্যাশ প্লাস গামা জি, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রেই উষ্ণতা বাড়ালে আয়তন ধীরে ধীরে বাড়তে থাকে। জলের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জলের তাপমাত্রা যদি ধীরে ধীরে বাড়ানো হয় দেখা গেছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত জলের আয়তন কমতে থাকে, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন হয় এবং ঘনত্ব সর্বোচ্চ হয়, অর্থাৎ 1 গ্রাম পার সিসি হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জলের তাপমাত্রা যত বাড়ানো হবে জলের আয়তনও তত বাড়তে থাকবে এবং ঘনত্বও তত কমতে থাকবে। এই ঘটনাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়, কারণ প্রথমে তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন কমছে এবং তারপর তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন ধীরে ধীরে বাড়ছে। তো এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ ঘটার জন্যই প্রকৃতিতে জলজ জীবজন্তু বেঁচে থাকতে পারে বা জলাশয়ের উপর বরফ ভেসে থাকতে পারে। বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার থেকে কম হয়, বরফের ঘনত্ব জলের তুলনায় কম হয়। যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব কম, কাজেই জল জমে বরফ হয়ে গেলে তার ঘনত্বেও 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি তাপমাত্রার জলের থেকে বরফের ঘনত্ব কম হয়। এই কারণে বরফ জলের উপর ভেসে থাকতে পারে। শীতপ্রধান দেশে জলাশয়ের উপর জল প্রচুর ঠান্ডা হয়ে গেলে সেই ঠান্ডা জল জলের তলায় চলে যায় না, জলের উপরেই থাকে। যেহেতু ঠান্ডা জলের ঘনত্ব 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রায় জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেশি তাপমাত্রা জলের ঘনত্বের থেকে কম হয়, কাজেই ঠান্ডা জল জলের উপরেই থাকে এবং তা ধীরে ধীরে জমে বরফ হয়ে যায়। তথাপি জলের তলায় জলের তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে বিদ্যমান থাকে এবং সেই তরলের মধ্যে জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে।